এখন এই হজম করতে যে এমন অবস্থা যে গোপালগঞ্জে যেহেতু শক্তি বেশি, সুতরাং সেখানে আর কারো কোনো ঠাঁই হবে না, স্থান হবে না, সেই শক্তিমত্তাটা দেখালো। এখান থেকেই বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা সহিংস অবস্থার মধ্যে গেছে। হ্যাঁ, আমি একটু মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসি, চিফ অ্যাডভাইজারের প্রসঙ্গটা যেহেতু চলে আসছে। আমরা 2024-এর এই দিনে যদি দেখি 4 জন, মানে আবু সাহিদ সহ 4 জন মারা যায়, এবং এই মৃত্যুর পর কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের একটা আমরা ইঙ্গিত পেয়েছিলাম। ঠিক তেমনি দেখেন আজকের এই ঘটনায়ও কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে, এবং আপনি বলেছেন যে অগণিত আহতের কথাও আছে। হ্যাঁ, এই যে এই ধরনের একটা আবারও 4 জনের মৃত্যু এবং এতগুলো আহত হলো একটা লোক একটা ছোট্ট জায়গায়, এতে কি সরকার কোনো চাপের মুখে পড়ছে? সরকার আইন শৃঙ্খলাজনিত একটা চাপের মধ্যে পড়ছে, কিন্তু ওইটা কজ ছিল, ওইটা একটা সুনির্দিষ্ট আন্দোলন ছিল, একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল। আর এটা হচ্ছে একেবারে সরাসরি মানে আক্রমণ। এখানে কোনো কজ ছিল না, প্রতিপক্ষের কোনো কর্মসূচি ছিল না, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগের কর্মসূচি ছিল এখানে কোনো বিরোধী দল সেখানে কোনো সভা সমাবেশ কোনো কর্মসূচি করতে পারবে না। দেখেন, খুব দুঃখজনক হলো এই প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিয়ে, সে কোন মাজারে যাবে না যাবে সেটা তার ব্যাপারে। আপনি কি আওয়ামী লীগ যদি দুর্বল হয় তাহলে কি আপনি বলতে পারবেন যে সে জিয়াউর রহমানের মাজারে যাবে? আবার মানে আওয়ামী লীগ কি বলতে পারবে যে না বিএনপিকে যেতে হবে? এখন বিএনপি বড় দল বলে বঙ্গবন্ধুর মাজারে যাবে না আর এনসিপি যাবে? এটা আপনি এই সৌজন্যত্ব তো আমি নষ্ট করছি। দিনের পর দিন জিয়াউর রহমানকে যদি আমি পাকিস্তানের গুপ্তচর বলে আখ্যায়িত করি, ইতিহাসের সবচেয়ে জঘন্য ব্যক্তি হিসেবে জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তো সেটা তো পাল্টা আপনাকে হজম করতে হবে। এখন এই হজম করতে যে এমন অবস্থা যে গোপালগঞ্জে যেহেতু শক্তি বেশি, সুতরাং সেখানে আর কারো কোনো ঠাঁই হবে না, স্থান হবে না, সেই শক্তিমত্তাটা দেখালো। এখান থেকেই বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা সহিংস অবস্থার মধ্যে গেছে। আর যেটা বলছেন নির্বাচনের ব্যাপারে এই এখন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, এনসিপির অনেক কথাবার্তা নিয়ে সমালোচনা আছে, জামাতের আছে, ইসলামী আন্দোলন আছে, এগুলি থাকবে। এখন সবাই জানে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির একটা মানে ব্রুট মেজরিটি নিয়ে সে জিতবে, তো অন্যরা কি চেষ্টা করবে না? তারাও চেষ্টা করবে, তারা নানান স্লোগান দেবে, বক্তব্য দেবে, তার মধ্যে অনেকগুলো আমাদের পছন্দ হবে না, রাজনৈতিকভাবে শালীনতাটা নষ্ট হবে, কিন্তু সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবে। চেষ্টা করতে যে যেমন সোহাগের হত্যাকাণ্ডের এই ব্যাপারটা, এটা একেবারেই রাজনৈতিক না, কিন্তু যেহেতু ওখানে বিএনপি নেতাকর্মীরা জড়িত, অন্যরা এটার আবার সুযোগ নিচ্ছে। এটা যেহেতু সামনে নির্বাচন, সেই কারণে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই কাজগুলো করছে, কিন্তু সেখানে আমাদের সব সময় সমালোচনাটা রাখতে হবে, যে সমালোচনাটা কামাল ভাই করলেন, যে এটার একটা শালীনতা থাকতে হবে। এটাকে কেন্দ্র করে যদি আপনি এখন জিয়াউর রহমানের ছবি মারান, তারেক রহমানকে যদি বলেন সে মানে চাঁদা দেব, মানে পল্টনে থাকবেন তিনি, লন্ডনে, এই সমস্ত কথাবার্তাগুলি, এগুলি পরিবেশটা নষ্ট হবে। আমাদের এখানে রাজনৈতিক কালচারটা বুঝতে হবে যে যেহেতু বহুদিন যাবৎ আমাদের গণতন্ত্রের চর্চাটাই নাই, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মানে এই পর্যন্ত গণতন্ত্রের চর্চাটা, প্রকৃত চর্চাটা হয়নি। সুতরাং এই ধরনের আপনার সীমাবদ্ধতাটা নিয়ে আমাদেরকে চলতে হবে। নির্বাচনটা যখন হয়ে যাবে দেখবেন সবগুলো মানে ঠিক হয়ে গেছে। আর নির্বাচন নিয়ে 6 ভাগে হোক 10 ভাগে হোক সেটা বড় কথা না, কিন্তু নির্বাচনটা দরকার। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা যদি খারাপও হয়, গভর্নমেন্ট খারাপও আসে, ওই খারাপটাকেই আপনাকে আস্তে আস্তে মানে রেকটিফাই করতে হবে। আপনি এই ধরনের ইন্টারিম দিয়ে বা তত্ত্বাবধায়ক দিয়ে আপনি দীর্ঘদিন চলতে পারেন না। খারাপ বা ভালো গভর্নমেন্ট নিয়ে আমরা পরবর্তী কথা 1 মিনিট বলি একটু। এই যে ওই যে ওনার কথা রয়েছে, দেখেন আমি একেবারে বুঝে কথাটা বলতেছি, সেটা হলো আমাদের দেশে কোনো রাজনৈতিক সংকট নাই। আমাদের দেশের সংকট হচ্ছে সাংস্কৃতিক সংকট, এবং সব রাজনৈতিক সংকটের উৎসমুখ হচ্ছে সাংস্কৃতিক সংকট। ওখান থেকে এগুলো জন্ম নিচ্ছে। দেখেন কীরকম, এই যে 91 থেকে 2001 বা 2001 বলেন বা 2008 বলেন, এই যে 2 নেত্রী কথা বলতেন না, এইটা কি রাজনৈতিক সংকট? এটা সাংস্কৃতিক সংকট। হ্যাঁ, এবং ওই সাংস্কৃতিক সংকট থেকে সমস্যাগুলো তৈরি হয়েছে। সাংস্কৃতিক সংকট থাকলেই আপনি ক্ষমতা ধরে রাখতে চাইবেন, সাংস্কৃতিক সংকট থাকলেই আপনি যেন তেন প্রকারের সংস্কার ক্ষমতায় যেতে চাইবেন। সুতরাং আমি কোনো রাজনৈতিক সংকটই দেখি না, আমি দেখি সব সাংস্কৃতিক সংকট, ওখান থেকে এগুলি জন্ম হচ্ছে। হ্যাঁ, এবং এই যে পলিটিক্যাল কালচার বলতে যেটা আমরা বলি, যেটা আমি বহুদিন ধরে বলতেছি,
পরশুদিন আপনার আমির খুসরু মাহমুদ সাহেব বলছে যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া আপনার কোনো সংস্কারে কাজ হবে না। এক্স্যাক্টলি এই পলিটিক্যাল কালচার যতদিন পর্যন্ত আমরা গড়ে তুলতে না পারবো কোনো পলিটিক্যাল সলিউশনে আমরা যেতে পারবো না। সুতরাং ওই জায়গায় হাত দেন যে কিভাবে মানুষ সুসভ্য আচরণ করবে, কিভাবে এইসব স্লোগান আর দেবে না, কিভাবে স্লোগান দেবে যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগান যারা দিবে, যখন দিবে তখনই দেশ ভালো হবে।